সালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজিজুর রহমান সাইমন, সংযুক্ত আরব আমিরাত থেকে। আপনারা দেখছেন আজিজুর লাইভ ব্লগ প্রেজেন্টস লিভিং লিজেন্ড শো এর এপিসোড নম্বর 5। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন জনাব হাবিবুল্লাহ ভাই, যাকে আমরা হাসান হাবিব ভাই নামে চিনি, যিনি একাধারে স্বেচ্ছাসেবী এবং ওনার মতো স্বেচ্ছাসেবী আমি আমার লাইফে খুব কমই দেখেছি, যারা সবসময় মানুষের জন্য কাজ করে এবং জীবনের যখন মানুষ তার নিজের জন্য ব্যস্ত, তখন হাবিবুল্লাহ ভাইয়ের মতো লোকজন তারা মানুষের জন্য ব্যস্ত হয়। তো ভাই একাধারে প্রতিভা ব্লাড ব্যাংক অ্যাসোসিয়েশনের সভাপতি এবং প্রতিষ্ঠাতা। তো ভাইয়া আপনাকে আমাদের শোতে স্বাগতম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার মতো একজন আহ মানে ছোট মানের মানুষকে আপনার এই প্রোগ্রামে ইনভাইট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভাইয়া কেমন আছেন? শুভ নববর্ষ আপনাকে এবং আপনার পরিবারকে। আপনাকেও শুভ নববর্ষ। আজকে আমাদের বাংলা যে পয়লা বৈশাখ, আমাদের যারা আবার আমাদের এই ভিডিওটা দেখবে সবাইকে আমার এবং আমার প্রতিভা ব্লাড ব্যাংক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পয়লা বৈশাখের শুভেচ্ছা ও অভিনন্দন। অনেক অনেক ধন্যবাদ। ভাইয়া আমরা যদি আসলে আপনাদের কাছে যদি বলতে যাই, আসলে আপনারা আহ চাটখিল, বিশেষ করে যদি আমি চাটখিল উপজেলার কথা বলতে যাই, আপনারা আহ বেশ হাতে কয়েকজন আপনারা আছেন যারা আসলে চাটখিল উপজেলাতে এমন এমন কাজ করে গিয়েছেন, যেটা আসলে আমাদের আমরা যারা জুনিয়র, তাদের জন্য আপনারা আসলে আমাদের মেন্টর হিসেবে আছেন। তো সেই হিসেবে আসলে আপনার এই স্বেচ্ছাসেবী হওয়ার পথ চলাটা আবার কিভাবে শুরু হলো, যদি একটু আমাদেরকে কাইন্ডলি শর্টের কম সময়ের মধ্যে জানাতেন, আশা করছি জি ভাই বলেন, যদি আপনার আসলে কিভাবে আপনার এই পথ চলাটা আসলে শুরু। আসলে আমার এই স্বেচ্ছাসেবী পথ চলাটা আমার কিছু সিনিয়র ভাইদের অনুপ্রেরণায়, বিশেষ করে আমাদের রাজ্জাকুর এবং হীরাপুরে বড় ভাইদের পরিচালনায় একটা ব্লাড ডোনার ছিল। সেটার নাম ছিল বন্ধন ব্লাড ডোনার। তো ওনাদের ওই কাজগুলো, ওই সময় আমরা ছোট ছিলাম, আমি ওই সময় হাই স্কুলে ছিলাম, ক্লাস মানে 9-10-এ, এবং পরবর্তীতে ইন্টার, যখন ইন্টারে পড়ি তখনও তাদের কার্যক্রমগুলো দেখেছি এবং তাদের ওই কার্যক্রমগুলো দেখেই আমরা অনুপ্রাণিত হই। তবে বাইরের সবাই যখন কর্মব্যস্ত হয়ে গেছে, তাদের ব্যস্ততার কারণে তারা তাদের যে বন্ধন, যে ব্লাড ডোনারটা, সেটা কন্টিনিউ করতে পারে নাই তাদের ব্যস্ততার কারণে। কিন্তু এই গ্রামে হীরাপুর এবং মির্জাপুর, আমরা বিশেষ করে আমাদের নিচিন্তাপুর, হীরাপুর, রাজাপুর, আমাদের যে তিনটা গ্রাম ভিত্তিক আমাদের যে সংগঠনটা, এটা আসলে ব্লাড নিয়ে তেমন কাজ হতো না, বাইরের ব্যস্ততার কারণে বাইরে ওই সময়টা দিতে পারতো না। তো ওই দিক থেকেই আসলে ওনাদের অনুপ্রেরণা হয়ে আমরা রাজ্জাকুর থেকে প্রথমে আমাদের এই সংগঠনটা শুরু করি, এই প্রতিভা ব্লাড ব্যাংক অ্যাসোসিয়েশন নামে। তো আমরা যখন শুরু করি তখন আমরা আসলে আহ, অল্প কয়জন মানুষ ছিলাম। বিশেষ করে আমাদের শাহাদাত হোসেন শুভ নামে একটা ছেলে ছিল আমার জুনিয়র, এবং আমাদের আমার বন্ধু রনি মিজি, আমার বড় বড় একজন, মানে আমার কাকা হয়, সজীব আহমদ, তারপরে মামুন, মানে এভরিথিং, এই কিছু লোক নিয়ে আমরা প্রথমে ব্লাড ডোনেটটা শুরু করি। তো পরবর্তীতে আমরা এখানে শুভর কিছু ফ্রেন্ড, বিশেষ করে হিরাপুরে বর্তমানে আমাদের সংগঠনের সেক্রেটারি সাইফুদ্দিন রাহাত, হীরাপুরের। তো সাইফুদ্দিন রাহাতের শুভর বন্ধু, ওই প্রেক্ষিতে এরাও আমাদের গ্রুপে অ্যাড হয় এবং আমরা মানে এক বছরের মাথায় আমরা হীরাপুরকে আমাদের এই ব্লাড ব্যাংকে যুক্ত করি। যুক্ত করার পরে আমরা আমাদের কার্যক্রমগুলো আলহামদুলিল্লাহ 2 বছর থেকে আমরা রাজ্জাকুর এবং হীরাপুর কন্টিনিউ করছি, আলহামদুলিল্লাহ ভালো কাজ করে গেছি মানুষের জন্য। পরবর্তীতে আমরা দ্বিতীয় বর্ষের পরে আমরা আমাদের যে নিচিন্তাপুর গ্রাম, আমাদের পাশের একটা গ্রাম,
এই গ্রামকে আমরা আমাদের মানে আমাদের সংগঠনের সাথে অ্যাড করি, এবং বর্তমানে এই দীর্ঘ 5 বছর আমরা, আপনি জানেন, আমরা ঈদের পরের দিন আমরা আমাদের যে পঞ্চম বর্ষপূর্তি আমরা পালন করেছি। আসলে কি বলবো, আমাদের প্রত্যেকটা স্বেচ্ছাসেবী, ঈদ তো একটা আনন্দের দিন। সবাই আমরা আমাদের মুসলিম হিসাবে বছরে 2টা ঈদ আমাদের আনন্দে। তবে আমরা মনে করি আমাদের এই ঈদের আনন্দটা আরো দ্বিগুণ দ্বিগুণ হয় আমরা প্রত্যেক ঈদের পরে আমরা একটা আমাদের বর্ষপূর্তি করে থাকি, রমজানের ঈদের পরে। এবং এটাও আমাদের আরেকটা ঈদ, এবং আমরা প্রত্যেক বছরে করি, এই বছরও করছি। এবং এই পর্যন্ত আমরা 3টা গ্রাম আছি। আর আপনি প্রশ্ন যেটা করেছেন কার অনুপ্রেরণায়, আসলে আমাদের এলাকার বা এলাকার বাইরে বড় ভাইদের অনুপ্রেরণায়, তাদের কাছ থেকে আমরা শিখা। আমি কিন্তু চাটখিল উপজেলায় তেমন আমার কাজ বা ওই ওই রকম ভয় নাই। বাকি আমার কাজগুলা আমার গ্রাম ভিত্তিক। আমার গ্রাম নিয়ে আমি কাজ করতে পছন্দ করি। এলে আপনি জানেন, চাটখিল উপজেলায় অনেক সংগঠন আছে, প্রায় আপনার আমাদের গণনা অনুযায়ী প্রায় 70 থেকে 75টা সংগঠন আছে। প্রত্যেকের গ্রামে কাজ করে। আর সবাই সবাই গ্রাম নিয়ে ভাবলে আমি মনে করি আপনার উপজেলায় নিয়ে আমার ভাবার কোনো প্রয়োজন নাই, বা আমার অন্য কোনো গ্রাম নিয়ে আমার ভাবার কোনো প্রয়োজন নাই। আমি আমার গ্রাম নিয়ে যদি প্রত্যেকের গ্রাম নিয়ে কাজ করে, আমি মনে করি সবাই সবার জায়গা থেকে সর্বোচ্চটা দিতে পারবে। তো যাক, অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুদীর্ঘভাবে প্রশ্নটার উত্তর দেওয়ার জন্য। আসলে আপনারা যে গ্রাম নিয়ে কথা বলছেন, আসলে আমরা যদি আমাদের গ্রাম নিয়ে কাজ করি, আমি মনে করি যে একটা আদর্শ গ্রাম গড়ে তোলা কোনো বিষয় না। তবুও না, আদর্শ গ্রাম না হলেও আমরা আমাদের পক্ষ থেকে ট্রাই করতে পারি। যাই হোক, তো আমরা যদি আসলে একটু বলি, আসলে আপনার স্বেচ্ছাসেবী, যদিও আমার সাথে যদি পরিচয়ের কথা বলি, প্রায় আমি 8 বছর থেকে আপনাকে দেখছি। আমি যতটুকু জানি, আপনি আমার যখন শুরু করি আমি আসলে, তখন তখন আগ থেকে আপনারা আসলে স্বেচ্ছাসেবী কাজ করতেছেন। আসলে এমন কোনো গল্প আমাদের সাথে শেয়ার করতে পারবেন, যে আসলে যেটা দেখে আপনারা আসলে অনেক কিছু শিখেছেন, যে কোনো গল্প কোনো কাজ করতে গিয়ে আসলে কোনোভাবে অভিজ্ঞতা হয়েছে, যে এমন কোনো গল্প যেটা আসলে এখন পর্যন্ত কেউ জানে না, তো এটা আমাদেরকে বলতেন। আসলে অভিজ্ঞতা বলতে তেমন অভিজ্ঞতা তো আসলে আমরা মানব জাতি, আমরা যে কাজ করি না কেন, শুরুতে আমরা যে কোনো কাজ করি না কেন, ওই কাজটাই আমাদের জন্য একটা অভিজ্ঞতা। তো আমার আসলে এই স্বেচ্ছাসেবী যে সংগঠনটা, বিশেষ করে আমার যে সংগঠন, মানে আমার বলতে আমাদের যে সংগঠনটা প্রতিষ্ঠা যেহেতু আমি করেছি, আমি সবসময় সংগঠনটাকে আমি আমার মনে করি। আমরা সবাই সবার জায়গা থেকে আমার মনে করি, আমিও আমার মনে করি, আমার আমার সেক্রেটারিও আমার মনে করে, বা আমাদের যে সদস্যরা আছে তারাও আমার মনে করে। এই কারণে আমি আমার বলতেছি। আসলে সংগঠনটা এই এই 5 বছর আনার পিছনে অনেক শ্রম আছে। আর উল্লেখযোগ্য আসলে আমার মানে তেমন কোনো কিছু নাই বললেই চলে। কেননা আমার এই এই এলাকার যে মানুষগুলো আছে, বা আমাদের 2 গ্রামের যে মানুষগুলো আছে, এই মানুষগুলো কিন্তু প্রথম থেকেই আপনার আমাদেরকে ভালো সাপোর্ট দিয়েছে। এবং এই সাপোর্ট দেওয়ার কারণেই কিন্তু আমরা এই এই আলহামদুলিল্লাহ এই 5 বছর শেষ করে আমরা ষষ্ঠ বছর পদার্পণ করতে পেরেছি। তো আসলে আমার গোপন কোনো কিছু নাই, আমার সবকিছু আমার স্বেচ্ছাসেবীরা জানে। এবং আমার আমি আমার স্বেচ্ছাসেবীরা জানে বলতে, আমি আমার স্বেচ্ছাসেবী যারা আছে সবাই কিন্তু জুনিয়র, আপনার বেশিরভাগই জুনিয়র। এবং তাদের সাথে আমি আমার ছোট ভাইয়ের মতো, মানে বড় ভাইয়ের মতো আচরণ করি, এবং তাদের সাথে আমি সম্পূর্ণ ফ্রেন্ডলি। এবং আমার সংগঠন ভিত্তিক আমার কোনো গোপনতা নেই। তারা আমি আমি যা তারাও তা, মানে আমরা সবাই সবাই মতো করি, সবাই সবাই পরামর্শ নিয়েই কিন্তু আমরা কাজ করি। তো আসলে গোপনতার কিছু নাই। তবে আমার লাইফে আমি ওই জিএম শাকিলের একটা বিষয়, আমাদের সাথে একমত হবেন কিনা, বা আমি আসলে আমার এই শো এর যে মেসেজটা আসলে আমি সবার কাছে দিতে চাই, বিশেষ করে যারা একটা সংগঠনের সভাপতি, সেক্রেটারি এবং বড় পদে রয়েছেন, আমাদের একটা
যেটা সমস্যা এখন যেটা সৃষ্টি, আমি যেটা ফিল করতেছি, হয়তো আপনি আমার সাথে একমত হবেন কিনা জানি না, যে আমাদের সংগঠন বা আমি যে সংগঠনে কাজ করি সেখানে আমাদের কিছু ভাই ব্রাদার থাকে, কিন্তু আসলে তারা কিন্তু দিন শেষে মানুষের জন্য কাজ করছে, কিন্তু নিজের জন্য কতটুকু কাজ করছে সেটা কিন্তু আসলে কতটুকু করছে সেটা কিন্তু আসলে সে নিজেই বলতে পারে না। যেমন আমরা অলওয়েজ ইভেন্ট করতেছি, রক্তদান করতেছি, যত কাজগুলো করতেছি, কিন্তু আসলে দিন শেষে আমার পড়ালেখা, আমার বাবা মায়ের প্রতি আমার সেবা নেওয়া, বা বাবা মায়ের কথা শোনা, এবং আমার যেটা লাইফ গঠনের যে বিষয়টা, সেই বিষয়টা নিয়ে আসলে আপনাদের সংগঠন থেকে আপনারা আসলে কিভাবে কাজ করেন? কারণ আমি যদি আমার ফাউন্ডেশন কথা বলি, আপনি হয়তো জানেন আমার একটা ফাউন্ডেশন, ফুলবন ফাউন্ডেশন। ওখানে আমাদের আসলে সদস্য, আমি কাউকে, আমাদের 5 জন সদস্য জানে, সর্বোচ্চ 5 জন সদস্য আপনারা সবাই দেখছেন, কিন্তু এর ভিতরে আমাদের অনেক সদস্য রয়েছে যাদেরকে আমরা চাকরি এবং চাকরি করার জন্য যে অভিজ্ঞতা প্রয়োজন, যে স্কিল গুলো প্রয়োজন, আমরা সেগুলা প্রোভাইড করে থাকি। যেমন কয়েকদিন আগে আপনি হয়তো বা জানবেন না, আমাদের নোয়াখালী পাসপোর্ট অফিস এর পাশে যে একটা ট্রেনিং সেন্টার রয়েছে সরকারি ভাবে, সেখানে কিছু ইয়ে দেওয়া হয়েছিল, আপনার সার্কুলার, যে আমরা কাজ শিখাবো, ড্রাইভিং, ইলেকট্রিশিয়ান, কম্পিউটারের উপরে 4টা পড়ে। তো আমি ওখানে বলে আমি দুজনকে ওখানে ভর্তি করেছি। তার কারণ হচ্ছে আসলে আমরা আমাদের সদস্যগুলোকে বড়ভাবে দেখতে চাই, এবং আমাদের সদস্যগুলো যেন লাইফের শেষ পর্যন্ত আমাদের সাথে থাকে। কিন্তু আসলে বর্তমানে আমরা এটা দেখছি সবাই সবার মতো করে কাজ করছে, কিন্তু আসলে লাইফ, সে তার নিজের লাইফের জন্য কি করছে, কিন্তু দিন শেষে সে বলতেছে আমি কি করছি। তখন হয় কি, আমাদের বাবা মাও আমাদেরকে এই কাজগুলো করতে পছন্দ করে না, যেটা আমি বাস্তব কিছু অভিজ্ঞতা আমাদের রয়েছে। যদি এদিকে বলা যায় যে আপনাদের আপনার সংগঠন থেকে আসলে আপনাদের যারা জুনিয়র রয়েছে তাদেরকে আসলে কি এইভাবে কোনোভাবে নির্দেশনা দেওয়া হয় কিনা, যে আসলে তুমি তোমার লাইফ গড়ো, অলওয়েজ আমাদের সাথে ইভেন্ট করা দরকার, রক্তদান করা দরকার, মানবতার কাজ করা দরকার, কিন্তু আসলে দিন শেষে নিজের বাবা মার, মা বাবার কথা শোনা এবং নিজের লাইফ গড়া দরকার। এই বিষয়টাকে আসলে আপনারা কিভাবে আপনাদের সদস্যদেরকে আপনারা আলোচনা করেন, যদি একটু আমাদেরকে জানান। আসলে আপনাকে ধন্যবাদ একটা সুন্দর একটা প্রশ্ন করার জন্য আমাকে। আসলে যে বিষয়টা আপনি বলছেন এটা আসলেই একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। যেহেতু আমরা সবাই সবাই সামাজিক, বিশেষ করে সামাজিক বিদায়ে কিন্তু সমাজের মানুষ আমাদের থেকে উপকৃত হচ্ছে বা হবে। তো এর পাশাপাশি আহ, আমরা কি করতেছি আমাদের যে সময়টা, আমরা হয়তো শেষে শেষে মানুষের উপকার করতেছি, বাকি আমি আমাকে নিয়ে ভাবতে হবে। আমি যদি আমাকে নিয়ে ভাবি, তাহলে এই ভাবা থেকে আমার ফ্যামিলি সাপোর্ট পাবে। আমার নতুন করে যে আমার যে ফ্যামিলি হবে বা আমার যে পরিবার হবে, তার উপকৃত হবে। তো এই আমি আমাকে নিয়ে ভাবাটা আসলেই অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এই বিষয়টা নিয়ে আমরা আমাদের যখনই কোনো মিটিং হয়, আমরা অন্তত এই জিনিসটা বলে থাকি যে তোমার সবার আগে তোমার যে লাইফ বা তোমার যে জীবন, এই জীবনটা নিয়ে তোমাকে আগে ভাবতে হবে। তুমি স্বেচ্ছাসেবী কাজ করবা, তুমি সারা জীবন মানুষকে দিয়ে যাবা, কিন্তু এক সময় এমন হবে যে শুধু মানুষকেই দিয়ে গেছো কিন্তু তুমি তোমার পরিবারকে কিছুই দেওয়া নেই। আসলে ওইটাতে তোমার পরিবার ক্ষতিগ্রস্ত হবে, এবং তোমার পরিবার ওই সময় আপনি যেটা বলছেন, ওই সময় এই আমাদের এই সামাজিক কাজগুলোকে কিন্তু ঘৃণা করবে। আমার ছেলে এই সামাজিক কাজগুলো করতে গিয়েই কিন্তু তার পরিবার থেকে বঞ্চিত। তার পরিবারের যে মানে আমরা কি বলি যে আর্থিক যেই সাপোর্টটা, ওইটা থেকেই পরিবার বঞ্চিত হবে। তো আমরা আসলে আমাদের প্রত্যেকটা সদস্য, বিশেষ করে আমাদের বেশিরভাগ সদস্য আপনার ছাত্র, তো আমরা তাদেরকে একটা মেসেজ সবসময় দিই যে তোমরা যাই করো না কেন, তোমাদের আগে যে তোমাদের যে কেরিয়ার, তোমাদের লেখাপড়া, এটাকে আগে প্রাধান্য দিবা। এবং আমার কোনো সদস্য এখন পর্যন্ত বলতে পারবে না তাদেরকে আমি কোনো কাজে কখনো প্রেশার দিয়েছি। এবং আমাদের কোনো ইভেন্ট হলে আমরা সবসময় যেমন বিশেষ করে আমরা আপনি যে দেখছেন আমরা ঈদের পরে প্রোগ্রাম করি। এই ঈদের পরে প্রোগ্রামটা করার পিছনে আমাদের কারণ আছে, যেহেতু রমজান মাস। আমাদের বিশেষ করে স্কুল কলেজগুলো বন্ধ থাকে, পোলাপাইন একটু ফ্রি থাকে। ওই ফ্রি সময়টাকে আমরা কাজে লাগাই, আমরা আমাদের যে বর্ষপূর্তির যে প্রস্তুতি ওইটা নিয়ে থাকি। এবং আপনি আরেকটা বিষয় হচ্ছে কি, আমরা আমাদের যে কোনো ক্যাম্পিং, যদি আমরা ব্লাড গ্রুপ ক্যাম্পিং করে থাকি, আমরা শুক্রবারে করে থাকি। যেহেতু শুক্রবারে স্কুল কলেজ বা অন্যান্য প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকে, যেন আমাদের যে সদস্যরা আছে তারা যেন তাদের এই শুক্রবারে যে একটা অবসর সময়, এটা ভালো কাজে যেন তারা ব্যয় করতে পারে। তারা অন্তত মানে রবিবার থেকে শুক্রবার বৃহস্পতিবার পর্যন্ত তারা তাদের ক্লাস করলো। অন্তত শুক্রবারে তারা
বা শনিবারে তারা তাদের এই যে সময়টা, এই সময়টা যেন একটা ভালো কাজের সাথে জড়িত হয়। আর আমাদের আরেকটা বিষয় হলো আমরা যে রক্তদান, যেহেতু আমাদের রক্তদানটা মানে আমাদের মেইন যে কাজটা আমাদের রক্তদান, এই রক্তদান কাজটাও আমরা আমাদের যে স্বেচ্ছাসেবীরা আছে, বিশেষ করে যারা ইন্টারে উঠে বা যারা মানে 18+ বয়স হয়, তাদেরকেই কিন্তু আমরা রক্তদান করি। আমরা কিন্তু এই বিষয়টা নিয়ে খুবই কেয়ারফুলি আমরা চেষ্টা করি যেন 18 বছরের নিচে কোনো কেউ যেন ব্লাড না দেয়। আরেকটা বিষয় আপনি মানে শুনে খুশি হবেন, সেটা হলো আমরা আমাদের যে নতুন ডোনারদের আমরা কিন্তু যখন সে নতুন ব্লাড দিতে যাবে, হয়তো আমি আমি যাওয়ার চেষ্টা করি, বা আমাদের যে মানে যারা দায়িত্বশীল আছে তারা যাওয়ার চেষ্টা করে। আমরা নতুন ডোনারদের সাথে যাই এবং যাই তাদেরকে উৎসাহিত করি। যে যে আপনি জানেন, নতুন যারা যায় ব্লাড দিতে তারা একটু ভয় পায় বা তারা একটু আতঙ্কে থাকে। তো তাদের এই আতঙ্কটা বা ভয়টা কাটানোর জন্য কিন্তু আমরা যাই। আর আর আপনি যেটা বলছেন, আসলে আমরা সবার আগে প্রায়োরিটি দিই যে তুমি তোমার আগে জীবন গড়ো, তারপরে তোমার সামাজিক কাজ। আর যে কোনো সামাজিক কাজ, আপনি মনে করেন এখন প্রবাসে আছেন, আপনি 5 টাকা কামান আর 10 টাকা কামান, আপনি একটা ইনকাম করতেছেন। এই ইনকাম থেকে আপনি যদি চিন্তা করেন না আমার একটা সামাজিক সংগঠন আমি করে গেছি, ওই সামাজিক সংগঠনে আমি 2 টাকা দিব বা 1 টাকা দিব, আপনি দিতে পারবেন, কেননা আপনি এখন প্রতিষ্ঠিত। আপনি প্রবাসী গেছেন, আমি প্রবাসী ভাইদেরকে প্রতিষ্ঠিতই বলবো। হ্যাঁ, তারা রক্তের মানে কষ্ট করে ইনকাম করে, তারপরে তারা প্রতিষ্ঠিত আমার চোখে। তো আমিও মনে করেন আমি এক সময়, এখন আমি আমি মানে এলাকায় আছি, তবে আমি ছোটখাটো মানে একটু চাকরি বাকরি করি, মাদ্রাসায় জব করছি দীর্ঘদিন। এখন বাড়িতে আছি, ব্যবসা বাণিজ্য করতেছি। তবে কখনো বেকার ছিলাম না, মানে 5 টাকা ইনকাম করছি আর 10 টাকা ইনকাম করছি। মনে করেন মানে ইনকামের মধ্যেই ছিলাম। এবং আমার এই দীর্ঘ 4 বছর আমি একটা মাদ্রাসায় জব করছি। এই মাদ্রাসায় থাকার কারণে আমি আসলে মানে এলাকায় থাকার কারণে আমার যে সংগঠনটা, এই সংগঠনটা আমি পর্যাপ্ত সময় দিতে পেরেছি। এবং এই সময় দেওয়ার কারণেই বা আমাদের যে স্বেচ্ছাসেবীরা আছে তারাও খুবই আন্তরিক, তারাও সময় দিয়েছে, তাদের সবাই আন্তরিকতার কারণেই আমরা 5 বছর শেষ করেছি। তো আমি আসলে যে কথাটা বলতে চাইতেছি যে আপনি প্রতিষ্ঠিত হলে আপনার সংগঠনকে আপনি সাপোর্ট দিতে পারবেন। যেমন আপনি প্রতিষ্ঠিত, আপনি আপনার সংগঠনকে পাঁচগাঁও হেলথ যেটা অর্গানাইজেশন যেটা মেবি এটাই, তো ওইটাকে আপনি সাপোর্ট দিতেছেন, বা যারা আপনার সংগঠনে ছিল প্রবাসী আছে তারাও সাপোর্ট দিতেছে। এবং চাটখিল উপজেলায় উল্লেখযোগ্য যে সংগঠন গুলা, এগুলার কিন্তু সবচেয়ে বেশি সাপোর্ট আসে প্রবাসীদের থেকে। এবং আমি কখনো যদি প্রবাসে যাই, আল্লাহ যদি আমার রিজিকে রাখে, তো আমি অন্তত আমার একটু চেষ্টা থাকবে যে আমার সংগঠনের জন্য আমি কিছু করি। আসলে সবচেয়ে বড় কথা হলো আপনি প্রতিষ্ঠিত হতে হবে। আপনি আপনার এখন যে কাজ যেটা করেন ওটা হচ্ছে আপনার আগ্রহ থেকে করেন। আর আগ্রহ থাকলেই কিন্তু পরবর্তীতে যখন আপনি প্রতিষ্ঠিত হবেন, ওই আগ্রহ থেকে কিন্তু আপনার ও এই ভালো কাজগুলো করার মন মানসিকতা জাগবে। হুট করে কিন্তু আমরা কিন্তু অনেক প্রবাসী আছে বাইরে, সামাজিক কাজের সাথে জড়িত ছিল না, তাদেরকে এখন হয়তো বললে তারা ওগুলো বুঝে না। আপনাকে আমি একটা বিষয়ে সামাজিকতার সাথে যদি একটা কথা বুঝে বলি, আপনি কিন্তু বুঝবেন, সাথে সাথেই বুঝবেন। তাহলে আপনি এই লাইনে ছিলেন, বাকি একটা লোক ছিল না, তাকে কিন্তু আমি বুঝাতে কষ্ট হবে। তো এটাই আসলে প্রতিষ্ঠিত হলে সংগঠনের জন্য ভালো আমি মনে করি। প্রত্যেকটা সংগঠনের জন্য যে একটা সদস্য যদি প্রতিষ্ঠিত হয়, ওই সংগঠনের জন্য ভালো। এবং প্রতিষ্ঠিত হওয়া সবার আগে জরুরি। আলহামদুলিল্লাহ। আমি একটা মেসেজ দিব আপনার পক্ষ থেকে, এটাই, যে কোনো স্বেচ্ছাসেবী চাটকিলে অন্তত 70 থেকে 75টা সংগঠন আছে, আমি সবাইকে বলবো তোমরা আগে প্রতিষ্ঠিত হও। হ্যাঁ, সামাজিক কাজ, তোমার যে অবসর যে সময়টা আছে যে সামাজিক কাজে ব্যয় করো, এটাও দরকার আছে। বাকি পাশাপাশি তোমার 95% তুমি তোমার কেরিয়ার নিয়ে ভাবো, আর 5% তুমি তোমার অন্যান্য কাজ নিয়ে ভাবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক অনেক ধন্যবাদ ভাই। আসলে আপনি যে প্রতিশ্রুতির কথা বলছেন, আমি আসলে একটা গল্প বলি। আমি আসলে গল্পটা কখনো কাউকে বলিনি, আমার অনেক বন্ধু, ভাই, ব্রাদার ছিল। আসলে আমি যখন পদত্যাগ করি পাঁচগড় সোশ্যাল হেল্প অর্গানাইজেশন থেকে, পদত্যাগ করার পরে আসলে আমি আমি সবসময় ভাবতাম যে আমার নিজস্ব একটা সংগঠন থাকবে। সেই হিসেবে আসলে আমি ফুলমুন ফাউন্ডেশনটা গড়ে তুলি। আমি আসলে খুব দুঃখ মন নিয়ে বলি, আমার কাছে তখন কিন্তু টাকা ছিল না। কারণ টাকা ছিল না মিনস
কারণ আমার বাবা আমাকে শুধু কলেজে যাওয়া আসার টাকাই দিত, কিন্তু আসলে তেমন ভাবে আমার কাছে টাকা ছিল না একটা সংগঠন চালানোর জন্য, একটা ইভেন্ট করার জন্য। আমি বহু চেষ্টা করছি ইভেন্ট করার, কিন্তু হয় নাই। তবু ট্রাই করছি যতটুকু ছোটখাটো ভাবে করার। কোনো মসজিদে একটা প্যান নষ্ট হয়ে গেলে দেওয়ার, একটা ঘড়ি দেওয়ার, কোনো মসজিদে দেখা যায় যে যে অজু করার জন্য যে কলগুলো, এই যে ছোটখাটো কাজগুলো আমার তরফ থেকে যতটুকু পারছি আমি করি। তখন আমার একটা স্বপ্ন ছিল যে আমি যদি কখনো প্রতিষ্ঠিত হই, আমার স্যালারির 20% আমি আসলে আমার যে সংগঠন তার তহবিলে দিব। তো আশা করি আল্লাহর সেই আমার সেই কথাটা শুনছেন, এবং আল্লাহর রহমতে আমি আসলে আমার যাই স্যালারি পাই তার 20% আমি সর্বদা, আমি স্যালারি পাওয়া মাত্রই, আজকে স্যালারি ঢুকছে আমি সেম টাইম সেন্ড করে দিই, আমার যে তহবিলটা আমাদের ওটা সেন্ড করে দিই। আসলে এটা অনেক বড় বিষয়, কারণ আপনি একটা ইভেন্ট করতেছেন, যদি আপনি সুন্দরভাবে না করতে পারেন। আমাদের অলরেডি একটা ইভেন্ট চলতেছে, যে একটা ফুলজান বেগমের একটা ঘর নিয়ে, হয়তো বা আপনাকে আমি বলছিলাম, ওখানে হয়তোবা 50 থেকে 60% তহবিল আমাদের থেকেই যাবে হয়তোবা, কারণ আমি এখনো পুরোপুরি শিওর না, আমি এক পর্যন্ত পুরোপুরি রিপোর্ট পাইনি। আসলে আমি সবাইকে বলবো, ভাই যেটা বলছে, আসলে একজন সিনিয়র মানুষ, যদি আমি বাইকে 8 বছর থেকে দেখি, ভাই আরো আগে থেকে কাজ করতেছে, প্রায় এক যুগ যদি আমি বলি। কারণ জাটকিল উপজেলা বাইরে ছিল বিদায় আমরা কাজ করতে পারছি। ওনারা আমাদের হাত ধরেই আসলে কাজ শিখিয়েছেন। তেমন অবস্থা সবাই আসলে এই কাজগুলো নিয়ে থাকবে। আসলে আমরা একদম শেষ পর্যায়ে, কারণ আমাদের যে অ্যাপস দিয়ে আমরা কথা ইন্টারভিউ নিচ্ছি, আসলে আপনার বাসায় সাক্ষাৎকার হচ্ছে, সেটা আসলে কিছুটা লিমিটেশন আছে। আসলে আমরা আসলে শেষ পর্যায়ে আসলে আপনাকে কিছু, আমাদের যে স্বেচ্ছাসেবী ভাই বন্ধুরা আছে তাদেরকে নিয়ে একটা বাক্য বলবেন, অনলি একটা বাক্য, এটার বিশ্লেষণ করার দরকার নাই, কারণ আমাদের যেহেতু সময় স্বল্পতা রয়েছে। তো আমি যদি বলি যে সারদা হোসেন শুভ, তাকে নিয়ে আপনি কি বলতেছেন? তবে সাদাত হোসেন শুভ, আমি তাকে সবসময় আমার এখানে আজীবন সদস্যের একটা ব্যানার আছে। এই হয়তো আমি দেখাইতে পারতাম না, যেহেতু ক্যামেরা লাগানো সম্ভব না বা লাগাবো না। আমার এখানে একটা আজীবন সদস্যের একটা ব্যানার আছে। এখানে আপনার 14 জন আছে। 14 জনের মধ্যে শুভ একজন। আচ্ছা, আলহামদুলিল্লাহ। শুভকে আমি মানে হয়তো শুভ আমার প্রতি মনে কষ্ট আছে, এটা থাকাটাই স্বাভাবিক। হয়তো যে কোনো কারণে মনে কষ্ট থাকতেই পারে। বাকি আমি শুভর শুভর ব্যাপারে আমার কোনো মনে কষ্ট নাই। এবং আপনি খুশি হবেন, আমি প্রত্যেকটা মিটিং এবং প্রত্যেকটা প্রোগ্রাম আমি সবার আগে শুভর কথা বলি, এবং আজকেও আমি শুভর কথা বলছি। আপনি হয়তো শুরুতেই দেখছেন আমি শুভর কথা বলছি, এবং আমি চেষ্টা করি প্রত্যেক প্রত্যেক জায়গায় শুভর কথা বলি। এবং কেননা আমার এই সংগঠন উঠার পিছনে শুভর অনেক অবদান আছে। এটা আমি, আমার যদি 20% থাকে শুভর 80% আছে। আলহামদুলিল্লাহ। আমার যদি 20% থাকে শুভর 80% আছে। এবং শুভর জন্য আমি সবসময় দোয়া করি, শুভ ভালো থাকুক, সুস্থ থাকুক, এবং শুভ দীর্ঘজীবী হোক, এটাই। আর শুভ মানে আমার যদি এই মেসেজটা শুভ দেখে বা শুনে, আমি আমি বলবো শুভকে এটাই বলবো, যেন আমার অন্তত ব্যক্তিগতভাবে আমার প্রতি যেন কোনো ক্ষোভ না থাকে। আসলে যদিও কোনো ক্ষোভ থাকে, কি কারণে থাকে ওটা যেন আমার বলে। আর সে আমার অনেক ছোট, আসলে সে আমার অনেক ছোট। প্রায় আপনার পড়ালেখার বিষয় হিসাব করতে গেলে প্রায় 6-7 বছর জুনিয়র হবে সে আমার। কিন্তু আমি তার ছোট ভাই হিসেবে যথেষ্ট স্নেহ করছি। এবং সে অস্বীকার করতে পারবে না, তার শেষ হিসেবে আসার পিছনে সবচেয়ে বড় অবদান যদি কারো থাকে থাকে, আমি নিজেরটা নিজে বলবো না, সেই বলবে, কখনো যদি হয় সেই বলবে আহ, অবদানটা কার। তো আসলে তার বিষয়ে আর কোনো কিছু বলার নাই। সে আমার আলহামদুলিল্লাহ। সংগঠনের আজীবন সদস্য হিসেবে, সে মানুক আর না মানুক, আমরা মেনে নিয়েছি সে আমাদের সংগঠনের আজীবন সদস্য। আলহামদুলিল্লাহ, এটা আসলে অনেক বড় বিষয়, আজীবন সদস্য হিসেবে থাকার। যেটা হয়তো বা আমি আমি কোনো জায়গায় হয়তো বা অনেকগুলো এফোর্ট দেওয়ার পরে এরকম কিছু আমার থাকার ইচ্ছে ছিল, বাট এটা হয় নাই। তো আসলে আমরা সময় স্বল্পতার কারণে, যদি আপনি আপনি যদি একটু আপনার পদের আওয়াজটা প্রকাশ মনে এটা, হয় একটু কমে গেছে। আসলে আপনার হয়তো কল আসছে, এই কারণে কমে গেছে সম্ভবত। তো হাবিব, আমার কথা কি শুনছেন?
হাবিব ভাই কথা শুনছেন? আবার স্লো হয়ে গেছে, স্লো। আচ্ছা ঠিক আছে, আমরা আসলে আমাদের শো এর একদম শেষ পর্যায়ে, যদি আমাদের শো নিয়ে যদি আপনি 2টা মিনিট কথা বলে শেষ করে দিতেন তাহলে আমরা অনেক খুশি হতাম। আসলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আওয়াজ চলে যাওয়ার কারণে আমি হয়তো মানে শুনতে কষ্ট হচ্ছে। তো আসলে আমাকে কিছু আমি একজন এত সাধারণ মানুষ, আমি নিজেকে সবসময় সাধারণ মানুষই ভাবি। তো একজন সাধারণ মানুষকে আপনি ইনভাইট করছেন, কিছু কথা বলার সুযোগ দিয়েছেন, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনার যে সংগঠন আছে তার জন্য শুভকামনা রয়েছে, আপনার জন্য শুভকামনা রয়েছে। আরো ভালো ভালো কাজ উপহার দিবেন, এই আশা ব্যক্ত করে আমি আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু তো আলাইকুম। ভালো থাকবেন, আশা করছি আমাদের যখন লাইভটা প্রকাশ হবে, আমাদের ভিডিওটা যখন প্রকাশ হবে, আপনি এবং আপনার সংগঠনের যারা আছেন তাদেরকে শেয়ার করে অন্য মানুষদেরকে উৎসাহিত করার জন্য শেয়ার করবেন। তো আজকের মতো আমাদের এখানেই শেষ করছি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।